হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে আলোচনা করব। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 5 মহান শিক্ষাবিদগণ। এখান থেকে আমরা প্রথম পর্ব শুরু করেছিলাম। ইতিমধ্যে আমাদের এই চ্যাপ্টার থেকে দুটো গুরুত্বপূর্ণ পর্ব আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা 3 নম্বর পর্ব আলোচনা করব। 3 নম্বর পর্ব প্রথম প্রশ্ন আলোচনা করছি। 16 নম্বর প্রশ্ন, ঋষি অরবিন্দের শিক্ষা দর্শন সম্পর্কে লেখো। ঋষি অরবিন্দের শিক্ষা সম্পর্কিত ধারণা তার দার্শনিক চিন্তাধারা বিশেষভাবে প্রভাবিত। তার দর্শন চিন্তার দুটি মূল দিক হলো মানুষ এবং সমাজ। তিনি মনে করতেন কোনো একটি সমাজের শিক্ষা ব্যবস্থা নির্ভর করে সেই সমাজের প্রকৃতি এবং সেখানে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের বৌদ্ধিক ও সাংস্কৃতিক মানের উপর। তার মতে শিক্ষার লক্ষ্য হলো স্বর্গীয় ও ঐশ্বরিক জীবনের জন্য মানুষকে তৈরি করা। তিনি মনে করতেন শিক্ষা হলো অন্তর আত্মাকে আলোকিত করার উৎস, যা মানুষের শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিক ক্ষমতার বিকাশ ঘটায়। ঋষি অরবিন্দের শিক্ষা দর্শন বর্তমান চাহিদা সমন্বয় ধারণাকে বিশেষভাবে পরিপূর্ণ করে। এই সময়ের দাবি, আশাবাদ ও নৈরাশ্যবাদের সমন্বয় এটি বর্তমান জীবন এবং শিক্ষার পক্ষে সর্বাপেক্ষা গতিশীল দিক। ঋষি অরবিন্দের শিক্ষা দর্শন শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধনের কথা বলেছেন। নিজের মনুষ্যতা, নৈতিকতা, জ্ঞান ইত্যাদির সাথে সমাজকেও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই দুইকে মিলিত প্রকারে একত্রিত করে দেশ ও সমাজের উন্নতি, মানুষের উন্নতির কথাই বলা হয়েছে ঋষি অরবিন্দের শিক্ষা দর্শন। 17 নম্বর প্রশ্ন, ঋষি অরবিন্দের শিক্ষার মূল লক্ষ্য উল্লেখ করো। ঋষি অরবিন্দের শিক্ষা দর্শন প্রাচীন ভারতীয় বেদান্তের উপর প্রতিষ্ঠিত এবং আধুনিক পাশ্চাত্য জ্ঞানের দ্বারা সম্পর্কিত। তার শিক্ষার মূল লক্ষ্যগুলি হলো: 1. তিনি শিক্ষাক্ষেত্রে সমন্বয়ের ধারণার প্রস্তাব করেছেন। শিক্ষার সমন্বয় ধারার গঠনের জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের দ্বারা এবং সেখানকার প্রত্যেককে তাদের সঠিক স্থান দানের কথা বলেছে। তার শিক্ষাচিন্তায় একদিকে যেমন ব্যক্তি ও সমাজকে গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে আত্মা ও বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জাতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবগুলোকেই গুরুত্ব দিয়েছেন। তিনি ধর্মীয়, নৈতিক শিক্ষাক্ষেত্রে বিশেষ স্থান দেওয়ার কথা বলেছেন। যোগব্যায়াম সেই শিক্ষাকে পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ হিসাবে বর্ণনা করেছেন। এখানে তিনি শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় এই তিনটি বিষয় এবং সেখানকার যে পরিচালন কমিটি বা শিক্ষাকর্মীরা আছে তাদেরকে একত্রিত করে শিক্ষা চিন্তা করার কথা বলেছে। এমন শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের যাতে ব্যক্তিগতভাবে শিক্ষার্থী একজন আদর্শ মানুষ, আদর্শ নাগরিক হয়ে ওঠে, যে সমাজ ও রাষ্ট্রকে উন্নত করবে। 2. তিনি শিক্ষাক্ষেত্রে ভাববাদ ও প্রয়োগবাদের সমন্বয় করেছেন। প্রাচীন ভারতীয় শিক্ষার লক্ষ্য হলো ভাববাদের দ্বারা প্রভাবিত বন্ধন থেকে মুক্তি এবং আধুনিক শিক্ষার লক্ষ্য হলো প্রয়োগবাদের দ্বারা প্রভাবিত শিক্ষাই হলো জীবন। ভাববাদ বলতে আমাদের এখানে হচ্ছে যে শিক্ষা এমন হবে যা আমাদেরকে বন্দী থাকতে না, উন্মুক্ত হতে সাহায্য করবে। জ্ঞান চক্ষু উন্মোচন হলে আমাদের কাছে সমস্ত সত্য প্রকাশিত হয় এবং সেই সত্য আমাদেরকে আনন্দ দেয়। সেখানে আমার ব্যাপারটা আর থাকে না। এবং শিক্ষাকে প্রয়োগবাদীদের মত অনুসারে শিক্ষা হলো শিক্ষা এমন হবে যা জীবনে কাজে আসবে। 3. তিনি শিক্ষার প্রধান লক্ষ্য হিসাবে বর্ণনা করেছেন মানুষ তৈরি করা। তার জাতীয় শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হলো মানুষের অভিব্যক্তি। তার শিক্ষা চিন্তার মূল উদ্দেশ্য ছিল সমগ্র মানব জাতিকে এক সূত্রে গাঁথা। এমন শিক্ষা দেওয়ার কথা বলেছে যাতে একটি মানুষ প্রকৃত অর্থে মানুষ বলা হয় তাকে। তার ধ্যান ধারণা, চিন্তাধারা, জ্ঞান, নৈতিকতা প্রভৃতির দ্বারা সে যেন প্রকৃতরূপে এক মানুষ হয়ে উঠতে পারে। তার অভিব্যক্তি, তার ব্যক্তিত্ব, মানবিকতা, পরস্পরকে সহযোগিতার মনোভাব এবং সর্বোপরি সমগ্র মানব জাতির মধ্যে কোনো দুই ভাব থাকবে না। তারা একত্রিত হয়ে একসাথে সৌভ্রাতৃত্বের সাথে থাকবে, কারণ তারা একটি মানব জাতি। 4. তার শিক্ষার মূল লক্ষ্য হলো মানুষের মন ও আত্মার গঠন ও তার বিকাশ। তার মতে বিদ্যালয় শিক্ষা এমন হবে যাতে শিক্ষার্থীর ইন্দ্রিয়ের প্রশিক্ষণ, শারীরিক গঠন, চারিত্রিক গঠন, নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা, নান্দনিক শিক্ষা, যোগ শিক্ষা অংশভূত হয়। এমন শিক্ষাদানের কথা বলা হয়েছে যাতে মানুষের মন ও আত্মা দুইয়ের বিকাশ ঘটে এবং সেই সাথে ইন্দ্রিয়ের প্রশিক্ষণ, শারীরিক শরীরচর্চা, উন্নত চরিত্রের জন্য নৈতিকতা শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা মানে জ্ঞান চক্ষু উন্মোচন, সেই সাথে নান্দনিক শিক্ষা বা সৃজনশীলতার বিকাশের কথা বলা হয়েছে। এর সাথে যোগ শিক্ষা, যে যোগব্যায়াম আমাদের প্রাচীন ভারতের প্রচলিত একটি গুরুত্বপূর্ণ দিক, প্রাণায়াম ইত্যাদির ওপর গুরুত্ব আরোপ করেছেন। 5 হচ্ছে তিনি তার শিক্ষার ক্ষেত্রে ইন্দ্রিয়ের প্রশিক্ষণের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তার শিক্ষা এমন হবে যেগুলো আমরা শিক্ষার্থী সক্রিয়ভাবে কাজে লাগাতে পারে নিজের জীবনে। তার মতে শিক্ষা এমন হবে যাতে শিক্ষার্থীর প্রতিটি অঙ্গ সক্রিয় হয়ে ওঠে। সে চোখ দিয়ে দেখবে, মন দিয়ে চিন্তা করবে, কান দিয়ে শুনবে, হাতে কলমে কাজ করবে, এইভাবে। 18 নম্বর প্রশ্ন,
ঋষি অরবিন্দ মূল্যবোধের শিক্ষা বলতে কী বুঝিয়েছেন? ঋষি অরবিন্দ মনে করেন ক্রমশ পুরাতন মূল্যবোধগুলি প্রতিস্থাপিত হচ্ছে নতুন মূল্যবোধের দ্বারা। এই জন্য শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক মূল্যবোধগুলির চর্চার প্রয়োজন। তার মতে সর্বাপেক্ষা উচ্চ মূল্যবোধ হচ্ছে ঐক্য, অন্যান্য মূল্যবোধগুলি হলো আধ্যাত্মিকতা, পরিবর্তনশীলতা। এই সমস্ত বিকাশ এবং পরিচর্যার প্রয়োজন। বিকাশের জন্য সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মূল্যবোধ হলো সাধুতা বা অকপটতা। ঋষি অরবিন্দের মতে শিক্ষার সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত উচ্চতর আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ। এখানে কি বলা হচ্ছে যে শিক্ষার্থী এমন হবে যেগুলি তার মনের মধ্যে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক মূল্যবোধ, যে এই কাজটি করলে আমাদের এই সমস্যাটি হতে পারে বা এটা ন্যায়, এটা অন্যায়, এই বিভেদটা, এই বিষয়টা যেন তার মধ্যে গড়ে ওঠে। দুই মনোভাব, জাতপাতের বিভেদ করা, এইগুলিকে বাদ দিয়ে তার মধ্যে যেন ঐক্যের বোধ জাগৃত হয়। সেই জন্য সর্বাপেক্ষা উচ্চ মূল্যবোধ হিসাবে তিনি ঐক্যকে স্থান দিয়েছেন। এর সাথে আধ্যাত্মিকতা বা পরম ব্রহ্মের বিশ্বাসী, পরিবর্তনশীলতাই হচ্ছে ধর্ম। প্রকৃতি আজ আমি যেমন দেখছি কাল তেমন থাকবে না, পরিস্থিতি, সমাজ কোনো কিছুই একরকম থাকবে না। তাই পরিবর্তন আমাদের নিজেদের মধ্যে আনতেই হবে এবং এর জন্য পরিচর্যা, দিন রাত আমাদের পড়াশোনা করতে হবে। নিজেদের মন, মস্তিষ্ক, পরিস্থিতি, পরিবেশকে উন্নত করার জন্য পরিবর্তনের প্রয়োজন আছে। সেই দিকে নিজেদের মধ্যে সেই দিকটিকে আগে বিকাশ ঘটাতে হবে এবং সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সাধুতা বা অকপটতা, মানে সৎ মনোভাব রাখতে হবে। এবং শিক্ষার ক্ষেত্রে উচ্চতর আধ্যাত্মিক মূল্যবোধের কথা বলা হচ্ছে। 19 নম্বর প্রশ্ন, ঋষি অরবিন্দ মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান সম্পর্কে কী বলেছেন? ঋষি অরবিন্দ মাতৃভাষার মাধ্যমে শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলে মনে করতেন। তিনি মনে করতেন মাতৃভাষার শিক্ষা সম্পন্ন হলে তারপরে অন্য ভাষার শিক্ষার প্রশ্ন ওঠে। সেটাই অবশ্যই ঠিক যে আমরা যখন ইংরেজি ভাষা শিখি তখন অবশ্যই আমাদের মধ্যে কিছু না কিছু মাতৃভাষার জ্ঞান থেকে থাকে। 20 নম্বর প্রশ্ন এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটি বারংবার আসে। আরোভিল কী বা আরোভিল বলতে কী বোঝো? আরোভিল একটি আন্তর্জাতিক সহযোগিতা, সম্প্রীতি এবং একতার পরীক্ষা কেন্দ্র। 1968 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি এর ভিত্তি প্রস্তর স্থাপিত হয় এবং বিশ্বের 120টি দেশ এখানে প্রতিনিধিত্ব করে। আরোভিল একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়েছে। সেখানে শৈশবকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত শিক্ষার সুযোগ আছে। এটি বিভিন্ন সাংস্কৃতিক, আন্তর্জাতিক চিন্তাধারা এবং আদর্শের সমন্বয়ে একটি তীর্থস্থান হিসাবে পরিণত হয়েছে। ভারত সরকার এবং ইউনেস্কো এই প্রকল্পটিকে বিভিন্নভাবে সাহায্য করতে এগিয়ে এসেছে যাতে এটি একটি আন্তর্জাতিক শহর গড়ে তোলা যায় যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নারী পুরুষ একসঙ্গে শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করতে পারবে। আন্তর্জাতিক সহযোগিতা ও বোঝাপড়ার বিকাশে নিজের সংস্কৃতি ও মূল্য বজায় রেখে সকলে ভালোভাবে একত্রে থাকে, যা ইউনেস্কোর উদ্দেশ্য, তা আরোভিল বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এই ছিল আরোভিল। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন। এছাড়াও আমাদের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই চ্যাপ্টার থেকে আলোচনা করব এবং ইতিমধ্যে যে প্রশ্নগুলি আমরা এই চ্যাপ্টার থেকে এবং আরও অন্যান্য চ্যাপ্টারগুলি থেকে আলোচনা করছি সেগুলো তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে।